ঘণ্টার পরিবহন ধর্মঘট, সড়ক যোগাযোগে বিপর্যয়, দুর্ভোগে যাত্রীরা। রাত ৯টায় বাংলাদেশে এছাড়া আরো থাকছে। চূড়ান্ত হল পোশাক খাতের ন্যূনতম মজুরি, গাজীপুর ও সাভারে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এবং মেলবোর্নে শুরু হল গলফ বিশ্বকাপ, প্রথম দিনে ৩২ নম্বরে বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ২১ জন মন্ত্রী ও ৭ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হল নির্বাচনকালীন সরকারি মন্ত্রিসভা। পুরনো মন্ত্রিসভা থেকে মহিউদ্দিন খান আলমগীর ও দীপু মনি সহ ৩০ জন বাদ হয়েছে। তাদের মধ্যে থেকে ব্যারিস্টার শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। ৫২ জনের মহাজোট সরকারের মন্ত্রীরা ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। ৩ দিন আগে শপথ নেন নতুন ৮ জন মন্ত্রী। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেল ৫টার আগে প্রকাশ করা হল মন্ত্রিসভার পুরো কলেবর। নির্বাচনকালীন মন্ত্রীদের মধ্যে নতুন শপথ নেওয়া মন্ত্রীরা হচ্ছেন তোফায়েল আহমেদ শিল্প ও গণপূর্ত, আমির হোসেন আম্মু ভূমি, দুর্যোগ ও ত্রাণ, রওশন এরশাদ স্বাস্থ্য, আনিসুল ইসলাম মাহমুদ পানি সম্পদ, রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ, রুহুল আমিন হাওলাদার বেসামরিক বিমান মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীরা হচ্ছেন সালমা ইসলাম মহিলা ও শিশু, মুজিবুল হক চুন্নু যুব ও ক্রীড়া। পুরাতন মন্ত্রীদের মধ্যে বহাল আছেন আবুল মাল আব্দুল মুহিত অর্থ, মতিয়া চৌধুরী কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, সৈয়দ আশরাফুল ইসলাম এলজিআরডি, ওবায়দুল কাদের যোগাযোগ, জিএম কাদের বাণিজ্য, শাহজাহান খান মুক্তিযুদ্ধ নৌ পরিবহন, একে খন্দকার পরিকল্পনা, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, লতিফ সিদ্দিকী বস্ত্র, পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, রমেশ চন্দ্র খাদ্য, মুজিবুল হক রেল ও ধর্ম, খন্দকার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ ও শ্রম, হাসানুল হক ইনু তথ্য ও সংস্কৃতি ও হাসান মাহমুদ বন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীদের মধ্যে বহাল থাকলেন শামসুল হক টুকু স্বরাষ্ট্র, কামরুল ইসলাম আইন, মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান, প্রমোদ মানকিন সমাজ কল্যাণ, দীপঙ্কর তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। ব্যারিস্টার শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়া মন্ত্রী থেকে হয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলুকেও প্রধানমন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ৯ জনে। অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে জানিয়ে রেখেছেন, এই মন্ত্রিসভার দায়িত্ব হবে শুধু রুটিন মাফিক কাজ করা, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নয়। সে অনুযায়ী এই মন্ত্রিসভার মেয়াদ সর্বোচ্চ ২ মাস। সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনা করতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সরকার আলোচনার উদ্যোগ নিলে তার দল সাড়া দেবে। অনুষ্ঠান শুরুর ঠিক মিনিট খানেক আগে জানা যায়, এবারে সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। তবে তার আগেই অনুষ্ঠানে হাজির হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিরোধী দলের একটি প্রতিনিধি দল। সশস্ত্র বাহিনী দিবসের ছকে বাঁধা অনুষ্ঠানে বক্তব্য রাখা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুশল বিনিময় করেন উপস্থিত সবার সঙ্গে। এরই এক পর্যায়ে প্রধানমন্ত্রী কথা বলেন মির্জা ফখরুলের সঙ্গেও। একই কাতারে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষা আব্দুল শহীদ। স্বভাব সুলভ মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে তার সাথে কুশল বিনিময় করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আলোচনায় আসুন, বসুন, মহাসচিব বসেন, আমাদের সেক্রেটারি সাহেব বসেন, কোনো অসুবিধা নাই, বসে আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন করি এবং আমরা জোর গলায় বলতে পারি দৃঢ়চিত্তে যে নির্বাচন সুষ্ঠু হবে। মাননীয় বিরোধী দলের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে তিনি নিজেও অনুরোধ করেছেন। এখন ওনারা সরকার আলোচনার জন্য ডাকলে এবং উদ্যোগ নিলেই আমরা সাড়া দেব। থ্যাংক ইউ। তবে প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এখন দুই নেত্রী বসতে পারবেন না, দুই সাধারণ সম্পাদক বসতে গেলে আলোচনার মাধ্যমে ওরা রিপোর্ট করবেন কি হয়েছে। নির্বাচন চাই, আমি নির্বাচনে জয়েন করেছি, আমি নির্বাচন করবো বলে সবাই আসলে সে ভালো হয়, আমরা সব উপলব্ধি করি, না হলে দেশ সংগতি যাবে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দল সরকারের এই প্রস্তাবের প্রতি সাড়া দেবে বলেও আশা প্রকাশ করেছেন সরকারি দলের নীতি নির্ধারকরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিনটি উপলক্ষে সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগল বাজিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় তিন বাহিনীর সদস্যরা। এরপর শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে নিজের নিজের বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। এছাড়া ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌজাহাজ ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটিতেও পালন করা হয় নানা কর্মসূচি। চলমান রাজনৈতিক সংকট সমাধানে এখনো রাষ্ট্রপতির উদ্যোগের অপেক্ষায় আছে বিএনপি। শনিবারের মধ্যে রাষ্ট্রপতি কোনো উদ্যোগ না নিলে আগামী সপ্তাহ থেকে লাগাতার হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথা ভাবছে দলটি। দলের নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের সাথে কথা বলে এমনটাই আভাস পাওয়া গেছে। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন মন্ত্রীরা শপথ নেয়ার পরপরই বিরোধী দলীয় নেতার আকস্মিক পদক্ষেপ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হল। সেখানে রাজনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নিতে আহ্বান রাষ্ট্রপতির প্রতি। রাষ্ট্রপতিও আশ্বাস দিয়েছেন। বিএনপি এখন অপেক্ষা করছে রাষ্ট্রপতির পদক্ষেপের। দলের নেতাদের আশাবাদ, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি দুই দলের মধ্যে আলোচনার উদ্যোগ নেবেন। আমরা এখন অপেক্ষা করব যে মহামান্য রাষ্ট্রপতি কোনো উদ্যোগ গ্রহণ করেন কিনা, বা মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করলে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পায় কিনা। নেতারা বলছেন, রাষ্ট্রপতি কোনো উদ্যোগ না নিলে বা সেই উদ্যোগ ফলপ্রসূ না হলে কঠোর আন্দোলন ছাড়া বিএনপির সামনে বিকল্প কোনো পথ খোলা থাকবে না। আমরা হয়তো আগামী শনিবার দিন পর্যন্ত অপেক্ষা করব, তারপর কর্মসূচি কি হবে বা কার্যক্রম কি হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেব। সেটা বেশ লম্বাই হবে, এক সপ্তাহ হতে পারে বা তার চেয়ে একদিন, বড় জোর 2 দিন কম হতে পারে। সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাষ্ট্রপতি দুই দলের মধ্যে সংলাপের উদ্যোগ নিয়ে সংকট সমাধানে ভূমিকা রাখবেন বলে আশাবাদী দলের নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির 5 শীর্ষ নেতার জামিন শুনানির নতুন তারিখ 28শে নভেম্বর নির্ধারণ করেছে আদালত। মহানগর দায়রা জজ জহুরুল হক এই আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, আটক ব্যক্তিরা সংসদ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তি। মামলার এজাহারে এদের কারো নাম নেই বলেও জানিয়েছেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জানান, তাদের জামিনের ব্যাপারে উচ্চ আদালত কিছু বলেননি। আটক নেতারা হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম.কে. আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। এই মামলার ইনভেস্টিগেশন অফিসার সে 24 তারিখে, আগামী 24 তারিখে জেলগেটে জিজ্ঞাসা করবে। এই জন্য জেল কর্তৃপক্ষকে ওনারা একটা চিঠি দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আদালতে আমরা বলেছি, আদালত শুনে আগামী 28/11/2013 তারিখে জামিন শুনানির জন্য দিন ধার্য করেছে। 100 বছরের ঐতিহ্যবাহী কবি গান ও মেলায় উৎসব মুখর ঠাকুরগাঁও। 2 কবির পাল্টাপাল্টি প্রশ্নোত্তরী কবিগানের পালা। রাস পূর্ণিমা উপলক্ষে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার কাতিহার এলাকায় রাসমেলা ও কবিগান পরিণত হয়েছে দর্শক শ্রোতার অন্যতম বিনোদন। এ বিষয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষ অংশে, দেখার আমন্ত্রণ রইল। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে। ভোর 6টা থেকে শুরু হয় ধর্মঘট, চলবে আগামীকাল ভোর 6টা পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এই ধর্মঘট ডাকে সংগঠনটি। এদিকে ধর্মঘটের কারণে রাজধানীবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে। রাজধানীর ফার্মগেট, মহাখালী সহ বিভিন্ন স্থানে বাসের অপেক্ষায় এভাবেই দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। যে গাড়িগুলো চলছিল তাতে যুদ্ধ করে চড়তে পারাটা ছিল ভাগ্যের ব্যাপার। এ সুযোগে যাত্রী আনা নেওয়া করেছে প্রাইভেট কিছু গাড়ি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তি আর সময়মতো কর্মক্ষেত্রে না পৌঁছাতে পারার ক্ষোভ ছিল যাত্রীদের মধ্যে। যারা অফিসিয়ালি জয়েন করে সঠিক সময়ে যাইতে পারতেছি না, এটা আমাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। আমরা যে কষ্টটা করতেছি ওরা হয়তো ওটা বুঝতেছে না। এই যে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি,
গাড়ি পাচ্ছি না। টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসগুলো অলস পড়েছিল। হতাশ হয়ে ফিরে যেতে হয় যাত্রীদের। জানি না শুনি না টাঙ্গাইল যাবো আইসি, এখন দেখতেছি ধর্মঘাট গাড়ি বদ্ধ, এখন যাবো কিভাবে অসুবিধা হয়ে গেল গা তো আমার। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তি এবং হরতালের সময় পরিবহনের নাশকতার জন্য দায়ীদের শাস্তি দাবি করেছে শ্রমিকরা। গাড়িটা লয়ে বাইরে এলাম, রাস্তাতে বাড়লো বোম, নিজের কোনো নিশ্চয়তা নেই, এই কারণে আমরা গাড়ি বন্ধ রাখছি। ফেডারেশন নেতা মানে শ্রমিকের নেতা, সে কোন দল করে এটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো আমাদের শ্রমিক নেতা অ্যারেস্ট হয়েছে, আমরা ওনার মুক্তির দাবিতে এই কর্মসূচি। তবে পরিবহন ধর্মঘট কর্মসূচি দিয়ে দাবি আদায়ের এ কৌশলের সমালোচনা করেন সাধারণ যাত্রীরা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ধর্মঘটের কারণে সারা দেশেই বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস চলাচল। বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী ট্রাক, ক্যাভট ভ্যান এবং ট্যাঙ্ক লরি চলাচল। চট্টগ্রাম নগরীর বাস টার্মিনাল, কদমতলী এবং অলংকারের বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী বাস। এছাড়া শ্রমিকদের কর্মবিরতির কারণে সব ধরনের পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্যাঙ্ক লরি চলাচলও বন্ধ। ধর্মঘটের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। বগুড়া থেকে রাজধানীমুখী 2000 কোচ সহ অন্তত 10,000 যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সব ধরনের পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজ সহ অফিসগামী মানুষ। গাড়ি পাচ্ছি না, গাড়ি না পাওয়ার কারণে আমি আমার বাড়িতে যেতে পারতেছি না। আমি যাবো আক্কেলপুর, আর কি জয়পুরহাট আক্কেলপুরে। আমি হাসপাতালে আসছিলাম, কিন্তু যেতে পারছি না, সমস্যা। এখন ওই 26 মাইল রাস্তা রিক্সায় যেতে হচ্ছে। এদিকে রাজশাহীতে সকালে পরিবহন শ্রমিকরা বাস টার্মিনাল এলাকায় ধর্মঘটের সমর্থনে মিছিল বের করে। বাস ট্রাক চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে গন্তব্যস্থলে যেতে না পেরে হতাশ যাত্রীরা। আর কিছু বিকল্প যানবাহন থাকলেও খরচ হচ্ছে অনেক বেশি। টেনশনে পড়ে গেছে, আমাদের ড্রেস বানাইতে হবে, এখন কিছু করতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আছি। এরকম সমস্যা না হয় ভালো, কারণ এই যে ছোট বাচ্চা মারা গেছে, এখন যাবো কিভাবে? সকাল 9টায় কুষ্টিয়ার মজমপুর গেটে বিক্ষোভ মিছিল বের করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মেহেরপুরে দূরপাল্লার যানবাহন না ছাড়লেও বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন চলাচল করছে। সকাল 8:30টার দিকে বাস স্ট্যান্ডে ধর্মঘট সমর্থনে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এ সময় সড়কের উপরে কয়েকটি টায়ারে আগুন দেয় তারা। রাবেয়া বাসরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের অনড় অবস্থান, সহিংসতা এবং সন্ত্রাসবাদ উত্থানের আশঙ্কায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি। 20 নভেম্বর শুনানিতে এই উদ্বেগ প্রকাশ করেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। এদিকে ইউরোপীয় পার্লামেন্টেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আজ আলোচনা হতে পারে। বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রধান দুই দলের অনড় অবস্থান, অন্তর্বর্তী সরকার, সেই সাথে নির্বাচনকালীন সহিংসতায় এসব নিয়ে শুনানি হল মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক উপকমিটিতে। নৈরাজ্যে বাংলাদেশ, খাদের কিনারে একটি দেশ শিরোনামের এই শুনানিতে সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান স্টিভ শেভট। সম্প্রতি বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা বলেন তিনি। Too soon to say exactly how the elections will unfold in January. As history has shown, virtually ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে বৈঠকে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছি আমি, কিন্তু দুই নেত্রীর অনড় অবস্থান উদ্বেগের কারণ। Sheikh Hasina two days ago, I believe, in which apparently some encouraging words came out, maybe a step forward. শুনানিতে 3 জন প্যানেল আলোচক আলী রিয়াজ, মেজর জেনারেল মনিরুজ্জামান এবং জন শিফটন বক্তব্য রাখেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারে পাবলিক পলিসি স্কলার আলী রিয়াজের বক্তব্যে উঠে এসেছে অনিশ্চয়তার চিত্র। The president has a very limited constitutional power. প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা কম। বর্তমান পরিস্থিতিতে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা দেখার বিষয়। নাটকীয় পরিবর্তন ছাড়া নির্বাচন নিয়ে খুব বেশি ইতিবাচক হতে পারছি না। নির্দলীয় সরকার প্রধানের পদ থেকে শেখ হাসিনাকে সরে আসার কথাই বলছে বিরোধী দল। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল মনিরুজ্জামান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। is sucked into the process to restore. নূপুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রত্যাহার এবং রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থা না করার অভিযোগে সকাল থেকে আবারও উপাচার্যের পদত্যাগ দাবিতে ধর্মঘট ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। উপাচার্য ছুটিতে থাকায় সকাল থেকে দুই প্র উপাচার্য সহ রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের নেতারা। শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার জানান, আচার্যের নির্দেশনা থাকলেও উপাচার্য প্যানেল নির্বাচনের কোনো পদক্ষেপই নেননি উপাচার্য আনোয়ার হোসেন। অন্যদিকে নিয়ম বহির্ভূতভাবে সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন তিনি। এ ধর্মঘটে বন্ধ রয়েছে সব প্রশাসনিক কার্যক্রম, তবে ক্লাস, পরীক্ষা ও পরিবহন ব্যবস্থা ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে আন্দোলনরতরা। সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবিরের কর্মীরা। রাত 8:30টার দিকে উপজেলার পারুলিয়া বাজারে এই ঘটনা ঘটে। সাতক্ষীরার পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দলীয় নেতাকর্মীদের সাথে একটি কাপড়ের দোকানের সামনে বসে কথা বলছিলেন রায়হান। এই সময় 10-12 জনের একটি দল হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে ঘটনাস্থলে মারা যান রায়হান। জামাত শিবির কর্মীরা এই হামলা চালিয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলছি সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সাথে। কাশেম, ঘটনাটি কিভাবে ঘটলো আর পুলিশ এ সম্পর্কে কি বলছে? সাতক্ষীরা দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান পারুলিয়া বাজারের মোমিনা বস্ত্রালয়ের সামনে বসে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন। রাত 8:30টার দিকে 10-12 জন মুখোশধারী দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। হরতালে জামাত শিবিরের কর্মীরা তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করেছিল বলে স্থানীয়রা ধারণা করছেন যে মুখোশধারী দুর্বৃত্তরা জামাত শিবিরের কর্মী। এদিকে পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন আবু রায়হানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, আর ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। আবুল কাশেম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল কাশেম। রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা সভাপতি সহ 3 জন নিহত হয়েছে। সকাল 7টার দিকে এই ঘটনাটি ঘটেছে। নিহতদের সবাই সন্তু লার্মাপন্থী জেএসএস নেতা। এই ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছে জেএসএস। নিহতরা হলেন জেএসএস এর উপজেলা সভাপতি প্রীতিশ চাকমা, সাংগঠনিক সম্পাদক নন্দ চাকমা এবং জ্যোতিশ্বর চাকমা। পুলিশ জানিয়েছে, সকালে বাঘাইছড়ির সিজক কলেজ এলাকায় তাদের খুব কাছ থেকে গুলি করে ইউপিডিএফ এর 8 থেকে 10 জন সশস্ত্র কর্মী। এতে ঘটনাস্থলে মারা যান তারা। এবার একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে যা থাকছে। 5 বছরে ব্যাংকিং খাতে সাফল্যকে ম্লান করেছে হলমার্ক আর বিসমিল্লাহ কেলেঙ্কারি। এবং চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে আমন, এবারও হবে বাম্পার ফলন। ভাইয়া, আমার রুমটা আরেকটু বড় করো না। বহু চেঞ্জ করেছি।